আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বিবিএ ফাইনাল ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 সাবজেক্টের লাইভ ক্লাস করব। দিক নির্দেশনামূলক ক্লাস বা এই সাবজেক্টে কিভাবে পাশ করা যায়, ফার্স্ট ক্লাস বা A+ রেজাল্ট রাখা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিবিএ এর 4 বছরের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিভিন্ন 4টা অ্যাকাউন্টিং বা 4টার উপরে অ্যাকাউন্টিং মেজর সাবজেক্ট আছে। এর মাঝে সবচাইতে জটিল সাবজেক্ট হলো অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2। ফাইনাল ইয়ারে যারা ফেল করে এর মাঝে এই অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 সাবজেক্টটা সবচেয়ে বেশি আর কি, যারা ফেল করে এই সাবজেক্টে ফেল করে। কিছু কারণ আছে, সেই কারণগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবং এই সাবজেক্টে কিভাবে ভালো একটা নাম্বার পাওয়া যায় বা পাশ করা যায় সেই বিষয়গুলো আলোচনা করব, যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। যারা ফাইনাল ইয়ারে এখনো পড়া শুরু করেননি তারা চাইলে কিন্তু এখন ক্লাস শুরু করতে পারেন, কারণ পরীক্ষা তো চলে আসছে। কিছুদিন পরে দেখবেন রেজাল্ট যেহেতু হয়ে গেছে, ফর্ম ফিল আপের ডেট পড়বে। ফর্ম ফিল আপের পরে আপনাদের আহ, পরীক্ষা রুটিন হবে, পরীক্ষাও চলে আসতেছে। সো আপনারা এডমিশন নিয়েও পড়তে পারেন অথবা ফ্রি ভিডিও দেখে দেখেও পড়তে পারেন। যেহেতু গুরুত্বপূর্ণ ক্লাস, সবাই একটু শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের জানাবেন যে ক্লাস, ফ্রি ক্লাস দেখে তারাও একটা ডিসিশন নিতে পারে। আচ্ছা, তা এই বইতে মোট 12টা চ্যাপ্টার আছে। কতগুলো? 12টা চ্যাপ্টার আছে। দেখেন, একটা ফেল করার কারণ হলো এখান থেকে কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসে সেটা আপনার জানা নাই। কোন চ্যাপ্টারটা সহজ কোনটা কঠিন এটাও জানা নাই। যার ফলে আপনি এলোমেলো যদি করেন তাহলে তো এতগুলো চ্যাপ্টার, ধরেন এমন একটা চ্যাপ্টার করলেন যেটাতে আসলো না প্রশ্ন, তাহলে আপনার পরিশ্রমটা বৃথা গেল। বা এমন একটা চ্যাপ্টার শুরু করলেন যে চ্যাপ্টারটা অনেক কঠিন, যেটা থেকে আপনি পরীক্ষায় আনসার দিতে পারলেন না। আপনাকে জানতে হবে কোন চ্যাপ্টার থেকে আগে প্রশ্ন আসে এবং কোন চ্যাপ্টার থেকে আপনি সহজে আনসার করতে পারবেন। চ্যাপ্টার চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 11 থেকে মোট 60টা ম্যাথ আসে পরীক্ষায়। 8টা সি পার্টের অঙ্কের মধ্যে 7টাই এখান থেকে আসে। এখন আপনার যদি সেই জ্ঞানটা না থাকে, আমি চ্যাপ্টার 5-এর কথা বলছি। চ্যাপ্টার 5-এ তো 2টা চ্যাপ্টার আছে, এই যে একটা, এই যে একটা। আপনি ব্রাঞ্চ অ্যাকাউন্ট করে গেলেন, ডিপার্টমেন্ট করলেন না। এই বছর ডিপার্টমেন্ট, গত বছর ব্রাঞ্চ যদি চলে আসে, এই বছর ডিপার্টমেন্ট আসবে। তাহলে আপনাকে জানতে হবে কোনটা 2টার মাঝে ইম্পর্টেন্ট, এবং জানতে হবে কোনটা সহজ। সহজ চ্যাপ্টার গুলো হলো এই এই যে যেগুলো দাগ দিছে এগুলোতে প্রশ্ন আসবেই। যে সহজ চ্যাপ্টার কোনগুলো? রয়্যালিটি একটা সহজ চ্যাপ্টার, ডাবল অ্যাকাউন্ট একটা সহজ চ্যাপ্টার। যদি আপনি ফিনান্সিয়াল স্টেটমেন্ট ভালো করে পারেন তাহলে ডাবল অ্যাকাউন্ট এবং নন প্রফিট সহজে আপনি 10 করে পাবেন। গুডউইল আপনাকে করতে হবেই, কারণ গুডউইল আপনার পিছে ছাড়বে না। গুডউইল কঠিন হলেও করতে হবে কেন? 2টা কারণ। একটা হলো অ্যাকাউন্টিং থিওরিতেও 10, এখানেও 10। এইখান থেকে যদি মিস দেই, অ্যাকাউন্টিং থিওরিতে যায় আমার 10 মিস চলে যাবে, মাস্ট 10 আসে। আবার এমবিএ তো গুডউইল যা করতে হয়, গুডউইলের চ্যাপ্টার কঠিন হলেও করতে হবে। তাহলে 1, 2, 3, 4টা যে চ্যাপ্টারের কথা বললাম, এই চ্যাপ্টার হলো ইজি এবং আপনাকে পাস না একটা ভালো নাম্বার পাওয়াই দিবে। 40 নাম্বার এখান থেকে পাবেন। 40 নাম্বার এখান থেকে যদি পান, 40-এর মাঝে যদি 30ও আনসার, 30ও রাখতে পারেন, 40-এর মাঝে যদি 30ও রাখতে পারেন, আর বাকি 40 যে আছে থিওরি টিউরি দিয়ে যদি এখানে 20 নাম্বারও পান, A পার্ট, বি পার্ট, সি পার্ট মিলে, তাহলে কত হলো? 80। আর এখানে কত আসছে? 50। ইন কোর্সে 10 পাইলেও কিন্তু ফার্স্ট ক্লাস। এইভাবে আপনি এই 4টা অধ্যায় করে ফার্স্ট ক্লাস রাখতে পারেন। আমি আবার সবগুলো করাই, কোনটা বাদ দিই না। আমার কাছে সবগুলো পড়তে পারবেন না, এবং সবগুলোর রেকর্ডেড ভিডিও থাকে। আচ্ছা, এখন আরেকটা কারণ বলে দিই ফেল করার। এটা তো বললাম চ্যাপ্টার চিনেন না, বুঝেন না, উল্টাপাল্টা পড়েন। আরেকটা কারণ হলো এখানে দেখেন, আপনার যারা আমার থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আমাকে ফলো করছেন, জানেন স্যারে করে কি একটা অধ্যায় থেকে 5-7টা করে অঙ্ক করায়। ওইগুলা করলে বেসিক হয়ে যায়, বেসিক হওয়ার পর বই থেকে সবগুলো পারা যায়। হ্যাঁ, পরীক্ষার আগে 10, 15টা, 20টা অঙ্ক দেয় শর্ট সাজেশন হিসেবে। এখন
এখানে গুড়িল নামে একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারে আমার শীটের মাঝে যদি অঙ্ক হয়ে থাকে 15টা, বইয়ে কয়টা হবে? বইয়ে তো কমপক্ষে 50টা নিয়ম হবে। তার মানে অনেকগুলো, প্রতিটা অধ্যায়ে অনেক অনেক নিয়ম। আমার আমার শীটে 10টার নিচে কোনো অঙ্ক নাই। তাহলে প্রতি অধ্যায়ে অনেক অনেক নিয়ম। তো আপনাকে কি করতে হবে, এই শীটের হেল্প নিতে পারেন ইচ্ছে হলে। এই শীটে বেসিক গুলো আছে। এই বেসিক করার পর, এই যেমন গুরুইলে 15টা অঙ্ক করাইতেছি, 15টা অঙ্ক করার পরে বই থেকে 50টাই আপনি পারবেন। যেটা পারবেন না, কারণ এই 15টা হলো মূল বেসিক, যেটা পারবেন না সেটা সলভ ক্লাসে আমার সাথে জুম ক্লাসে আলোচনা করে সমাধান করার সুযোগ আছে। যারা আগে বছর আমার কাছে পড়েন নাই বা পড়ছেন, বা অন্য টিচার কাছে পড়ছেন, কমন পান নাই, কারণ প্রশ্ন অনেক কঠিন হচ্ছে এখন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, তাদের জন্য ওষুধ কি? যে আমি ধরেন এখন আজকে নন প্রফিট যদি শুরু করি, 6টা অঙ্ক আছে মাত্র। 6টা অঙ্ক করে আপনি বিদায় দিব না। 6টা অঙ্ক করার পরে বই থেকে আরো 50টা অঙ্ক করার জন্য আপনাকে বলবো। করার পর যদি আপনি না পারেন সেটা আমাকে বলবেন, আমি সমাধান করব। আর যদি আপনি পারেন তারপরও আমি ছাড় দিব না। আমি ওইখান থেকেও 2-4টা ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো আসার মতো সেগুলো আমি করাই দিব, অর্থাৎ বইয়ের 100% করাই দিব ইনশাল্লাহ। এই ফর্মুলা ইউজ করে গত বছর ফোর্থ ইয়ারে কিন্তু সব কমন ছিল। ফোর্থ ইয়ারের রিভিউ দেখবেন 100% কমন। থার্ড ইয়ারের রিভিউ রেজাল্ট ভালো হয়েছে তুলনামূলক। যারা কলেজে পড়ছে, কলেজের স্যারের কাছে পড়ছে, তাদের তুলনায় এখানে যারা পড়ছে তাদের রেজাল্ট অনেক ভালো। থার্ড ইয়ারের প্রশ্ন যে তুলনায় কঠিন হয়েছিল। সো এখন ফোর্থ ইয়ারে গাফিলতি করা যাবে না। সব সময় একটা মনে রাখবেন, যদি ফেল করেন তাহলে ইয়ার লস। থার্ড ইয়ারে ফেল করছেন ক্ষতি নাই, ফোর্থ ইয়ারে ফেল করলে ইয়ার লস। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আর ফাইনাল ইয়ার যেহেতু, ছাড় দিবেন না যে 5টা বই, একটা পড়বো না, সহজটা পড়বো না, বাদ দিলাম, আমি 2টা পড়বো, 3টা পড়বো, বাকিগুলো পড়বো না, এই বোকামিটা করবেন না। অ্যাকাউন্টিং থিওরি বা রিসার্চ মেথোলজির প্রশ্ন কঠিন হয়ে গেছে। যেমন গতবার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং খুব ভালো প্রিপারেশন নিয়ে গেছেন থার্ড ইয়ারে, সবাই 100% শিওর যে এই সাবজেক্টে সে A+ পাবে। এরাও ফেল করে ফেলছে, কারণ প্রশ্ন এমন কঠিন হয়েছে। তাহলে অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্ট যে সহজ আছে, ওইটা আপনি পড়বেন না। পরবর্তীতে ওইটা যদি প্রশ্ন কঠিন করে ফেল করে ফেলেন, তাহলে কিন্তু ওই 1000-1200 বাঁচাতে গিয়ে আপনার কিন্তু 1 বছর লস হয়ে যাবে। ওইটার দাম লাখ টাকারও বেশি। এমনিতে ইয়ার লসে খেয়ে বসে আছেন অনেক, এখন আর ইয়ার লস খায় না। চলেন আমরা ক্লাস শুরু করে দিই। অঙ্ক করার আগে আপনাদের সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন। শেয়ার মেনশন করলে ডিসকাউন্ট পাওয়ার সুযোগ আছে ভর্তির ক্ষেত্রে। আর ভর্তি হতে না চান, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেভাবে ফ্রি ফ্রি দেখছেন, সেই ফ্রি ফ্রি দেখার চেষ্টা করেন যদি, তবুও যদি শেয়ার মেনশন করেন, তাহলে ফ্রি গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। ফ্রি গ্রুপের লিঙ্ক থেকে আপনি কিন্তু ইচ্ছা করলে এই ফ্রি ক্লাসগুলো দেখে একটা মোটামুটি ধারণা নিতে পারবেন। কিন্তু সবাই পরামর্শ দিবে এই বছর ফ্রি ক্লাস না করে পেইড কোর্স করেন, তাহলে ভালো হবে। ক্লাস শুরু করে দিচ্ছি। তা আপনাদের জন্য ইনস্ট্রাকশন হলো, যারা A+ পেতে চান আরেকবার বলে রাখি, এই যে 1, 2, 3, 4, 5 আর 11 এই চ্যাপ্টার গুলো করবেন, এগুলো থেকে সব প্রশ্ন আসে। মাঝে মাঝে এই চ্যাপ্টার থেকেও একটা কোয়েশ্চেন হয়। এটা আর কি কালে, এই যে নয়, কালে ভদ্রে হয় আর কি। হ্যাঁ, কিন্তু আপনি বিগত 10 বছর 15 বছরের কোয়েশ্চেন দেখবেন, আমি যে চ্যাপ্টার গুলো বলছি এগুলো থেকে আসবে, ইনশাল্লাহ আসছে। এখন আমরা চ্যাপ্টার করবো হলো নন প্রফিট অর্গানাইজেশন। এই চ্যাপ্টারটা করার উদ্দেশ্য হচ্ছে, চ্যাপ্টারটা সহজ, 1 নাম্বার। 2 নাম্বার হলো ভুল হইলে নাম্বার আছে। আমি আপনাকে যে টেকনিক শিখিয়ে দিব, ওই টেকনিক অনুযায়ী যদি করেন, তাহলে যদি ভুল করেন তাহলে ইনশাল্লাহ নাম্বার পাবেন। আচ্ছা, নন প্রফিট অর্গানাইজেশন। এখানে তারা বলতেছে দ্য ফলোইং ইজ দ্য রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ দ্য এভারগ্রিন ক্লাব ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2014। এভারগ্রিন ক্লাবের একটা প্রাপ্তি ও প্রদান হিসাব দিচ্ছে। যে নন প্রফিট অর্গানাইজেশন কি, ধরেন ক্লাব, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা বিভিন্ন জায়গা আছে যেগুলো আয়ের জন্য, লাভের জন্য আপনার খোলা হয় না। তারা সেবা দেওয়ার জন্য খুলে প্রতিষ্ঠানটা, আয়ের জন্য না। তো এই নন প্রফিট অর্গানাইজেশনের হিসাবগুলো কিভাবে করতে হবে সেটা এই চ্যাপ্টার থেকে শিখবো আমরা। তারা নগদে হিসাব করে, কত টাকা পাইলো সারা বছরে এটা এই পাশ দিয়ে লেখছে, আর কত টাকা গেল তারা এই পাশ দিয়ে লেখছে। এভাবে নগদান বই তারা ফলো করে।
এই নগদান বইটা দেওয়া থাকবে, আর এখানে কিছু সমন্বয় তারা দিয়ে দিবে। দিয়ে তারা বলবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করবা আর একটা ব্যালেন্স শিট তৈরি করবা 10 নম্বরের জন্য। তা আপনাকে এই দুইটা করার জন্য আরেকটা ওয়ার্কিং করে নিতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তিনটা কাজ আমাকে করতে হবে। তিনটা কাজের মাঝে একটা রুল ফলো করবেন, তাহলে 10-এ 10 পাবেন। রুলটা হলো, এখানে যে আইটেমগুলো আছে, এই যে এখানে যে আইটেমগুলো, প্রাপ্তি এবং প্রদান হিসাবের আইটেমগুলো, এইগুলো একবার করে যাবে অঙ্কের একটা অংশে যাবে। এই টাকাগুলো একবার করে যাবে, যেখানে যাবে একবার। আর এইখানে যেগুলো আছে এগুলো দুইবার করে যাবে, যেখানে যাবে দুইবার। তাহলে আমরা একটা অঙ্ক করি। এই অঙ্কটা যদি ভালো করে মনোযোগ দিয়ে করতে পারেন, ইনশাল্লাহ বেসিক শিখে যাবেন। পৃথিবীর সবচেয়ে কঠিন অঙ্ক আসলেও যদি আপনার একটু প্র্যাকটিস থাকে, তাহলে আটকাবেন না, ইনশাল্লাহ পেরে যাবেন। তা ক্লাস শুরু করে দেন। ক্লাসের শুরুতে আবার একটু কষ্ট বলবো, আপনাদের কষ্ট দিব। একটু শেয়ার মেনশন করবেন, শেয়ার মেনশন করলে ভর্তির ক্ষেত্রেও ডিসকাউন্ট, আর ভর্তি না হলেও ফ্রি ক্লাস করার একটা সুযোগ আছে। তিনটা অ্যাকাউন্ট করতে হয় আমাদের, তিনটার জন্য তিনটা ঘর করে নিচ্ছি আমি। একটা হলো আমার ইনকাম স্টেটমেন্ট, একটা হলো ব্যালেন্স শিট। আপনারা ইয়ে করবেন না, ওই যে অনেকেই বুঝেন না, জুমের উল্টাপাল্টা অপশনে চাপ দেন, তখন দেখা যায় আমার ভিডিওটা অফ হয়ে আপনার ভিডিও চলে আসে, কারণ সেটা একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। এটা হলো আমাদের ইনকাম স্টেটমেন্টটাকে তারা লেখে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট বা অ্যাকাউন্ট, আর এটা হলো ব্যালেন্স শিট। আর এটার সাপোর্টিং একটা ওয়ার্কিং করে নিতে হয়, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল ফান্ড। এইগুলো আমাকে করতে হবে অঙ্কে। আমি আজকের ক্লাসটা একটু বড় হবে, একটু ধৈর্য সহকারে আপনারা করবেন, কারণ এই সাবজেক্টে তো আপনার পাস করতে হবে। কঠিন লাগলেও পাস করতে হবে, সহজ লাগলেও পাস করতে হবে, সার্টিফিকেটটা যদি আপনার লাগে। তো এইখানে কি কি লিখতে হবে বইতে দেওয়া আছে। প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, যেমন এভারগ্রিন। তারপরে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। পরে লিখতে হবে আপনার ওই কি বলে, তারিখ লিখতে হবে, যে ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2016। এইসব কথাবার্তা লিখতে হবে। এগুলো সব আপনার পারেন, ফোর্থ ইয়ার যেহেতু পড়েন, বইতে দেখে নিবেন। আর আমি আপনাকে অঙ্ক করাই। এখানে যে অঙ্কগুলো আছে, আমি দুইটা রুল, দুইটা নিয়মে আপনাকে অঙ্কটা শিখাবো। আজকে একটা নিয়ম, আগামী একটা নিয়মে, যেটা আপনার কাছে ফল সুন্দর লাগে ওইটাতে করবেন। এই আইটেমগুলো একবার করে যায় যেহেতু, আমি এই আইটেমগুলো পরীক্ষায় আসে, ঘুরে ফিরে এই আইটেমগুলো আসে। কোথায় কোনটা যায় এটা শিখিয়ে দিই। ক্যাশ ইন বুক, ক্যাশ ইন হ্যান্ড, নগদ টাকা আপনার হাতে আছে। এটা হলো বছরের শুরুতে, ওপেনিং। ওপেনিং মানে বছরের শুরুতে। তো বছরের শুরুতে এই দুইটা টাকা আপনাকে ক্যাপিটাল অ্যাকাউন্টে নিতে হবে। এটা হলো সম্পদ পাশ ক্যাপিটাল অ্যাকাউন্টের, এটা হলো লাইবিলিটি পাশ। ক্যাপিটাল অ্যাকাউন্টে কি আসে এটা আমি একটু সংজ্ঞা দিয়ে দিই। গত বছরের যত হিসাব নিকাশ আছে এইখানে আসবে। এই বছরের গত বছরের যত দায় এবং সম্পদ আছে এখানে আসবে। এই বছরের যত সম্পদ এবং দায় আছে এখানে আসবে। আর এই বছরের যত আয় ব্যয় আছে এখানে আসবে। লাভ, আয় ব্যয়। এখানে ব্যয়গুলো লিখবো, এখানে আয়গুলো লিখবো। এখানে এই বছরের সম্পদ, সম্পদ এবং দায়, গত বছরের দায় এবং সম্পদ এই জায়গায় লিখবো। যেহেতু ক্যাশ গত বছরের জিনিস, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ব্যাংক, এই পাশে লিখলাম, সম্পদ পাশে। এরপর এরপর আমরা সাবস্ক্রিপশন, তিনটা দেওয়া আছে, 15, 16, 17। সাবস্ক্রিপশন শব্দের অর্থ চাঁদা। চাঁদা মানে আমার আয়। চাঁদা বলতে আমরা ডোনেশন ইয়ে পাই আর কি, যেখানে যে ধরেন ক্লাবের মানুষ খেলতে আসে না, তারা প্রত্যেকেই চাঁদা দেয়। তো চাঁদা, এই 16 সালেরটা আপনার আয়। আর আগের বছরেরটা, এই যে 500, এটা গত বছরের।
তো গত বছরেরটা হলো বকেয়া ছিল, নিশ্চয়ই পাইছেন এই বছর বকেয়া আয়। তো এই 17 সালেরটা হলো অগ্রিম আয়। তো গত বছরের বকেয়া যেটা আছে এটা ওল্ড, 2015 সাল। এখানে তো সব আগের বছরেরটা আসবে, এটা হলো 15 সাল বা আগের বছরেরটা। তো চাঁদা যে আছে তিনটা, 2015 সালের যেটা চাঁদা, সাবস্ক্রিপশন 2015, এটা এই জায়গায় আসবে, 500 টাকা। আর যেই চাঁদাটা 2016 সালের, এটা হলো এই বছরের আয়, এটা আসবে এই জায়গায়, একবার করে আসতেছে কিন্তু। আর 2017 সাল যেটা মানে অগ্রিম দিয়ে রাখছি, অগ্রিম স- আয় হলো দায়। অগ্রিম আয়কে লাইবিলিটি বলা হয়, অ্যাডভান্স রেভিনিউকে। এই যে এটা আসবে 2017 সালেরটা এইখানে আসবে। আপনাকে অবশ্যই ছোট ক্লাসে এই জিনিসগুলো জানা দরকার ছিল। একটা হলো বকেয়া খরচ। বকেয়া হলো এক্সপেন্স অ্যাক্রুড বা পেয়েবল। আর অগ্রিম আয় অ্যাডভান্স বা আনান, অ্যাডভান্স বা আনান রেভিনিউ। এরা দুইজন হলো লাইবিলিটি। এক্সপেন্স প্রিপেইড, প্রিপেইড অথবা অগ্রিম। আর রেভিনিউ ডিউ বা রিসিভেবল, রেভিনিউ রিসিভেবল, এরা হলো সম্পদ। বাংলায় যদি বলি, বকেয়া খরচ, অগ্রিম আয় হলো লাইবিলিটি, অগ্রিম খরচ আর বকেয়া আয় হলো অ্যাসেট। সেই হিসাবে সাবস্ক্রিপশন হলো আয়, অগ্রিম আয় দায় পাশে লাইবিলিটি পাশে লিখলাম, বকেয়া আয় অ্যাসেট পাশে লিখলাম। A to Z বেসিক শিখতে পারবেন, কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে। এক ক্লাসে তো সব শিখাতে পারবো না, আমাকে 3-4টা ক্লাস সময় দিতে হবে এই চ্যাপ্টার থেকে 10 নাম্বার পাওয়ার জন্য। আচ্ছা, এন্ট্রান্স ফি মানে ভর্তি ফি 50 টাকা, এটা এক ধরনের আয়। তারপরে একটা আছে হলো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগ করে সুদ পেয়েছি 1,000 টাকা, এটা এক ধরনের আয়। ডোনেশন, আমাদের প্রতিষ্ঠানে অনেকে এসে দান দান করে গেছে, এটা এক ধরনের দায় যদি কিছু বলা না থাকে নিচে। হ্যাঁ, আচ্ছা এইগুলো একটু আমরা করি। এন্ট্রান্স ফি 50 টাকা, এই জায়গায় লিখবো। 50 টাকা কোন জায়গায় লিখবো? এই জায়গায়, এন্ট্রান্স ফি। এরপর একটা আইটেম পাইলাম, সেটা হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট টাকা লেখা আছে 1,000। আচ্ছা, ইন্টারেস্টের টাকাটা সমন্বয় আছে বলে আমি ভিতরে লিখলাম, সমন্বয় আছে বুঝলাম কিভাবে। ইন্টারেস্টের টাকাটা আমাদের এই যে যে এখানে দেওয়া আছে যে, আমি দা ক্লাব হোল্ডার 10% গভর্নমেন্ট সিকিউরিটি অ্যামাউন্ট টাকা 40,000। ক্লাব হোল্ড, ক্লাবে 40,000 টাকা জমা আছে, যার 10% করে সুদ পাবে। যদি 40,000 টাকা জমা থাকে, 10% করে যদি সুদ পান, তাহলে ব্যাংকে 40,000 টাকা 10%, 4,000 টাকা সুদ পাওয়ার কথা। আপনি তো এখানে 1,000 লিখছেন, বাকি 3,000 কই? বকে আছে ডিউ 4,000 টাকা। এই যে 3,000 টাকা বকে আছে, এটা একটা সমন্বয়, এটা প্রশ্নে দেওয়া নাই সরাসরি। তো ইন্টারেস্ট ডিউ বা রিসিভেবল, এই 3,000 এখানে আসবে, দুইবার আসলো কিন্তু এই টাকাটা। ডোনেশনের টাকাটা কথা কি বলছে দেখি আমি। ডোনেশন নিয়ে একটা সমন্বয় তারা বলছে, এই ডোনেশনের টাকা দিয়ে আমরা একটা a fund for a prize to be awarded by the club is to be created out of the donation received টাকা 10,000। ডোনেশনের টাকা দিয়ে একটা পুরস্কার বিতরণীর ফান্ড তৈরি করছি আমরা। তাহলে এটার নাম আর ডোনেশন থাকলো না, নামটা চেঞ্জ করে দিছি আমরা। এটার নাম হলো প্রাইস ফান্ড। এটা কোনো সমন্বয় না, না নাম চেঞ্জ করার সমন্বয়, টাকা চেঞ্জ করার সমন্বয় না। এটা একবারই আসবে, ডোনেশনের টাকাটা একবারই আসবে, যেহেতু এটা প্রশ্নের ভিতরে দেওয়া। প্রাইস ফান্ড, এই 10,000 টাকা প্রশ্নের ভিতরেই ছিল আমাদের ইনকাম ইয়ের ভিতরে, কি বলে এক্সপেন্ডিচার, সরি, রিসিভ পেমেন্টের ভিতরে। এই জন্য এই টাকাটা একবার আসতেছে।
এই 10,000 টাকা একবারই আসলো, দুইবার আসলো না কিন্তু। শুধু এই ডোনেশন নামটা চেঞ্জ করার জন্য এই কথাটা বলছে। তো এটা এটা আমাদের কোনো কাজে আসতেছে না। হল রেন্ট, আমাদের রুমগুলো ভাড়া নিছে 1200 টাকা। ওয়েস্টেজ পেপার, পুরাতন খবর কাগজ বিক্রি করছি 50 টাকা। তাহলে এইখানে সবগুলো আইটেম আমার শেষ। হল রেন্ট 1200, পুরাতন খবরের কাগজ বিক্রয়, সেলস অফ ওয়েস্টেজ পেপার 50। যারা এমবিএ এর কেউ থাকলে আপনারা একটু, এই ক্লাসটা শেষ হলে শুরু করবো আমরা ইনশাল্লাহ। এখন এই পাশের আইটেম গুলো নিচ্ছি। রেন্ট 6,000, ভাড়া প্রদান করছি আমরা 6,000, ইনক্লুড 400 2017। অগ্রিম দেওয়া আছে 400 টাকা 2017 সালের। তাহলে আমাকে এটা কাজ করতে হবে। ভাড়া লিখবো আমরা এখানে, রেন্ট 6,000। এখান থেকে বক আমাদের 17 সাল মানে অগ্রিম, অ্যাডভান্স বা প্রিপেড 400 বাদ দিতে হবে, 5,600। এই যে আমার যে অ্যাডভান্স যে প্রিপেড, এটা সম্পদ, প্রিপেড এক্সপেন্স, এই যে প্রিপেড এক্সপেন্স, প্রিপেড রেন্ট 600 এখানে আসবে। দুইবার চলে গেল, এটা একবার গেল কিন্তু এটা সমন্বয় আইটেম, দুইবার গেল, এখানে একবার এখানে একবার। 600 লিখলাম না 400 লিখলাম? এক জায়গায় লিখলাম 600, এক জায়গায় লিখলাম 400, এটা 400 হবে। 400। এরপর এটা সম্বন্ধে আরো কিছু সমন্বয় আছে। সমন্বয় তারা বলতেছে রেন্টের সম্বন্ধে। আউটস্ট্যান্ডিং লাইবিলিটি, বকেয়া বেতন, বকেয়া কি বলে এটাকে, রেন্ট ভাড়া 300 টাকা, এটা একটা সমন্বয়, দুইবার যাবে। বকেয়া জিনিসটাকে যোগ করতে হয়, যোগ ডিউ 300। বকেয়া আমি যোগ করব। এখন বকেয়াতে আমি যোগ করলাম। বকেয়া খরচ মানে লাইবিলিটি, এখানে লিখবো ডিউ রেন্ট 300 টাকা। এরপর এটা শেষ, নিলাম। টেলিফোন 540 টাকা, ইলেকট্রিক চার্জ 250 টাকা, স্টেশনারি 750 টাকা, রেন্ট অ্যান্ড ট্যাক্স 500 টাকা, স্যালারি 5,400 টাকা। এগুলো সব একবার করে নিয়ে আসবো আমি। টেলিফোন 540, ইলেকট্রিক চার্জ 250, স্টেশনারি 750, তারপরে হলো রেন্ট অ্যান্ড ট্যাক্স 500, স্যালারি, এটা হলো স্টেশনারি, স্যালারি 5,400। একবার করে নিয়ে আসলাম। এরপর প্রিন্টিং চার্জ 5,000, লাইব্রেরি সম্পদ আনতেছি একটু পরে নি। প্রিন্টিং চার্জ 5,000, প্রিন্টিং হলো 150 টাকা, আউটস্ট্যান্ডিং বকেয়া, দুইবার যাবে। প্রিন্টিং চার্জ, এটা একটু মুছে ফেলি। প্রিন্টিং চার্জ 5,000, আউটস্ট্যান্ডিং মানে ডিউ 150, যোগ করতে হবে 5,100 টাকা। এই 150 টাকা বকেয়া খরচ, দায়, ডিউ, প্রিন্টিং, প্রিন্টিং। এরপর লাইব্রেরি একটা আইটেম আমি বাদ ফেলেছিলাম, এই লাইব্রেরি 3,000 টাকা। লাইব্রেরি হলো আমাদের লাইব্রেরি বই টই 3,000 দিয়ে কিনেছি। এই লাইব্রেরি সম্বন্ধে নিচে একটা কথা বলছে, লাইব্রেরি অ্যাকাউন্ট টুর টাকা 20,000, 20,000 টাকা আগে থেকে আছে। 20 আর 3 23,000 টাকা হয়ে গেল। লাইব্রেরি অ্যাকাউন্ট আগে থেকে 20,000 আছে, তাহলে লাইব্রেরি 20,000 আগে থেকে আছে, এখন নিউ হলো 3,000, 23,000 হইলো।
এই 3,000 একবার আসবে নিচের, এই 20,000 কিন্তু নিচে ছিল সমন্বয় দুইবার আসবে। এই যে একবার, এই যে একবার লাইব্রেরি, লাইব্রেরিকে দুইবার আনতে হবে কেন? লাইব্রেরির টাকাটা নিচেরটা দুইবার উপরেরটা একবার, এটা শিখিয়ে দিচ্ছি আপনাদের। নিচেরটা একবার আনছি আর উপরেরটা দুইবার আনছি। নিচেরটা দুইবার আনছি, উপরেরটা একবার আনছি। ক্যাশ, ক্যাশ টাকা যেগুলো আছে এগুলো বছর শেষের সম্পদ। তাহলে এই টাকাটা এই জায়গায় লিখবো ক্যাশ, ক্যাশ হ্যান্ড, ক্যাশ ব্যাংক। ক্যাশ হ্যান্ড, ক্যাশ ব্যাংক হলো আপনার 310, 32,600। 310, 32,600। যদি এতটুকু বুঝতে পারেন তাহলে ওকে দেখেন স্যার বুঝে গেছি। আর না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে, কমেন্টে কোয়েশ্চেন করতে পারবেন, হ্যান্ড রাইজে কোয়েশ্চেন করতে পারবেন। এখন সমন্বয়, এই যে গভর্নমেন্ট সিকিউরিটি 40,000, এটা তো নেই না, খালি সুদটা নিছি। এটা আমাদের সম্পদ, দুইবার আসবে। কই কই যাবে দুইবার? গভর্নমেন্ট সিকিউরিটি 40,000 এই জায়গায় একবার, এই জায়গায় একবার, গত বছরের থেকেই ছিল, এই জন্য। এরপর লাইব্রেরির বিষয় কিন্তু দুইবার নিছি, প্রাইস ফ্যান নিয়ে নিছি, এইটাও দুইবার নিয়ে নিছি। শেষ অঙ্ক, আমাদের অঙ্ক শেষ। এখন যোগ বিয়োগের পালা। এই পাশে সবগুলো যোগ করব, এই পাশে সবগুলো যোগ করলে পাঁচটা আইটেমের যোগফল কত কত আসে, একটু কমেন্টে বলেন তো কত আসে। এখান থেকে এই সাতটা আইটেম বাদ দিতে হবে। এটার নাম সারপ্লাস। এখানে সবগুলোকে যোগ করব। এদিকে যতগুলো আইটেম আছে, পাঁচটা আইটেম আছে, পাঁচটা আইটেম যোগ করলে আসে 81,300। এই 81,300 হলো ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ড এই জায়গায় লিখবো 81,300। এই সারপ্লাস, মোট লাভ যেটা হইলো বা নিট লাভ যেটা হইলো, যোগ করব। যোগ করার পর আমাদের আসতেছে 88,110। এখন এদিকের পাঁচটা আইটেম যোগ করব। যোগ করলে টাকা যেটা আসবে 99,310। ওই দিকের ছয়টা আইটেম যোগ করব, 99,310 যদি মিলে যায় তাহলে অঙ্ক হবে। আমি যে সিস্টেমে দেখাইছি, উপর আইটেম গুলো একবার, নিচের গুলো দুইবার, এই সিস্টেমে যদি আপনি করেন ইনশাল্লাহ অঙ্ক মিলবেই। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, আর না বুঝতে পারলে কোয়েশ্চেন করা যাবে। আর আরো বোঝার জন্য এই ক্লাসে কিন্তু ভিডিওটা থাকবে, এই ভিডিওটা আপনি বারবার দেখবেন, দেখলে ইনশাল্লাহ মেমোরাইজ হয়ে যাবে। বলেন কি প্রশ্ন, বলেন কি প্রশ্ন, তো দ্রুত কোয়েশ্চেন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওপেনিং ব্যালেন্স, ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশের বুক, এটা নেন নাই তো স্যার? এটার ওপেনিং ব্যালেন্স মানে ধরুন নগদান বই করতেছেন, যে দোকান খুলছেন, দোকানের যে আপনার যখন খুলেন তখন কিছু টাকা নিয়ে ব্যবসাটা শুরু করেন বছরের শুরুতে, ওটা বছরের আগের ব্যালেন্স, গত বছরের ব্যালেন্সটা, ব্যালেন্স বিডি, এটা এই জায়গায় আনতে হবে, এই জায়গায় ব্যালেন্স বিডিটা, নগদ টাকা, ব্যাংকের টাকা। হ্যাঁ বলেন, আর কারণ কোয়েশ্চেন? স্যার, ওই শনিবার সোমবার বুধবার ঠিক আছে একই সময় ইনভেস্টমেন্ট আর অ্যাকাউন্টিং থিওরি ক্লাস কিভাবে হবে স্যার এটা? আচ্ছা আচ্ছা, এটা হলো ইনভেস্টমেন্টের একটা চ্যাপ্টার আছে যেটা অ্যাকাউন্টিং থিওরির সাথে মিলে। হ্যাঁ, স্টক ভ্যালুয়েশন, হ্যাঁ, ওইটা আমি একসাথে করায় ফেলবো, পোর্টফোলিও এবং অ্যাকাউন্টিং থিওরিটা একসাথে করায় ফেলবো। কারণ আপনাদের এমনি চাপ হয়ে যায়, কারণ কি চারটা ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি দুইটা, শনি সোম বুধ দুইটা, বা সপ্তাহে যদি চারটা সাবজেক্ট পড়াই আপনাদের জন্য ইজি হয়। আর যদি আপনি এই বেশি করায় ফেলাই তাহলে একটু প্রেশার বেশি হয়ে যায়। এই জন্য এই জন্য করছি কি, একটা কমন চ্যাপ্টার খুঁজে বের করছি আর কি, যাতে আপনাদের পোর্টফোলিওটা আর অ্যাকাউন্টিং থিওরিটা একসাথে হয়ে যায়। হ্যাঁ,
পরবর্তীতে আবার দেখা যাবে চাপ একটু কমে যাবে, তখন সপ্তাহে 5টা সাবজেক্টের ক্লাস হবে। হ্যাঁ, আর আপনার তো করতে হবেই। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন থাকলে বললেন, নেক্সট ক্লাসে আবার উত্তর দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।